কেটেছে আরও একটি মাস। শ্রাবণের রোদ ঝলমলে সকাল। নিস্তব্ধ ঘরে ধীরে ধীরে ঘুম ভাঙল নীতির। চোখের পাতায় তখনও ঘুমের আবেশ, যেন স্বপ্নের তাজা রেখা মুছে ফেলার আগেই প্রকৃতি তাকে স্বাগত জানাতে আসছে। কাছের জানালার ফাঁক গলিয়ে সোনালি রোদ্দুর রুমে প্রবাহিত হয়ে উষ্ণতা ছড়িয়ে দিচ্ছিল। এক ফালি রোদ চোখে পড়তেই নিথর ঘুমে আচ্ছন্ন নীতির চোখনয় ধীরে ধীরে খোলার প্রস্তুতি নেয়। কিন্তু ঘুমের মাঝেই এক অদ্ভুত অনুভব, কোমরে শক্ত এক বাঁধন। নীতি চট করে চোখ মেলে তাকিয়ে দেখে, ঘুমে আচ্ছন্ন দিব্য তার কোমর এক হাতে শক্তভাবে আঁকড়ে ধরে, গায়ের সঙ্গে মিশে শুয়ে আছে। বিস্ময় নীতির চোখ দুটো বড় বড় হয়ে যায়। নীতি হতভম্ব হয়ে তাকিয়ে রয়। রোজকার দিনের মতো ভারত পাকিস্তান সীমারেখা টানতে কাজে আসা কোলবালিশটি আজ হঠাৎ উধাও। আর কি করে দিব্যর এতটা কাছে এসেছে? প্রশ্নগুলো মস্তিষ্ককে ঘুরপাক খাচ্ছে, কিন্তু উত্তর অজানা। কেবল আকাশছোঁয়া বিস্ময়। নীতি তড়িঘড়ি করে দিব্যর হাতটা কোমর থেকে সরানোর চেষ্টা করে, কিন্তু দুই হাত দিয়ে চেষ্টা করেও কিছুতেই সফল হল না। অতঃপর কণ্ঠে কঠোরতা টেনে বলল, ছাড়ো, ছাড়ো বলছি। দিব্যর কপাল কুঁচকে যায়, যেন খুব বিরক্তি ভর করেছে ওর উপর। একটু নড়েচড়ে চায় দিব্য। চোখের ভারী পাতা টেনে টুনে তুলে ঘুমোঘুম কণ্ঠে বলল, কি হয়েছে? নীতি অবাক হয়ে তাকিয়ে থাকে। আচমকা মুখ থেকে বেরিয়ে আসে, তুমি আমার এত কাছে কি করে? দিব্য যেন আকাশ থেকে পড়ে এক ঝটকা এদিক ওদিক তাকিয়ে অবাক হওয়ার ভান ধরে বলল, আমি নই তুই আমার কাছে। আমি তো নিজের বালিশেই আছি। বরং দেখ, তুই জায়গা ছেড়ে আমার জায়গায় চলে এসেছিস। দিব্যর হাতের বাঁধন ঢিল হতেই নীতি তড়িঘড়ি ওঠে বসে, কপালে গভীর ভাঁজ ফেলে বলে, আমি কখন? ঘুমের মধ্যে। দিব্য উঠে বসতে বসতে বলল, হ্যাঁ, ঘুমের ঘোরে শুধু জড়িয়েই ধরিসনি। আরও কত কি? দিব্যর কথা শুনে নীতির মুখটা থমথমে হয়ে যায়। কাদো কাদো মুখ করে বলল, আরও কত কি মানে? অসম্ভব, মিথ্যে বলছ। শেষের কথাগুলো বড় বড় চাউনিতে চেয়ে চেঁচিয়ে বলে ওঠে নীতি। দিব্য ডোন্ট কেয়ার ভঙ্গিতে শোয়া থেকে ওঠে বসে, এক হাতে একটা বালিশ কোলের উপর বসিয়ে মুখটা ইনোসেন্ট বানিয়ে বলে, তোর মনে হয় আমি এই ব্যাপারে মিথ্যে বলবো? সবচেয়ে বড় কথা, আমি নিজ থেকে তোকে কাছে টানব, এও তোর কাছে বিশ্বাসযোগ্য। শেষের কথাটা নীতির গায়ে লাগে, কিছুটা অপমানিত বোধ করে। তবে দিব্যর কথাও পুরোপুরি অবিশ্বাস্য ঠেকেছে না। নীতি আর এই ব্যাপারে টু শব্দটি করতে চায় না। মুখ বেঁকিয়ে বেড ছেড়ে নামতে নেয়, তন্মধ্যে দিব্য ফিচেল হেসে বলল, কি সব বাচ্চাদের মতো গেঞ্জি পরে ঘুমোস? আজকের পর থেকে এসব বাদ দিয়ে বর্ষা ড্রেস পরে ঘুমোবি, কেমন? নীতি ঘাড় ঘুরিয়ে দিব্যর দিকে তাকায়, দুই হাত নিজের গায়ের দিকে ধরে দাঁত চেপে বলল, এটা গেঞ্জি নয়, এটা লেডিস টি শার্ট, ক্লিয়ার? যা ফিনফিনে, শরীরের অবয়ব স্পষ্ট বোঝা যায়। তবে তুই যদি আমাকে সিডিউস করতে এসব পরিস, তাহলে বলবো, আচ্ছা ঠিক আছে। নীতির চোখ দুটো বিস্ফোরিত হয়। তৎক্ষণাৎ দুই হাতে টেনে টুনে টি শার্ট ঠিক করতে ব্যস্ত হয়ে পড়ে, ত্রস্ত হাতে প্লাজো টেনে দেয় গোড়ালি অবধি। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে জড়ো গলায় বলে উঠল, রং, আমার বইয়ে গিয়েছে তোমাকে সিডিউস করতে। গরমের মধ্যে এটা পরে ঘুমুতে কমফোর্টেবল ফিল করি, তাই। কথা শেষ করেই নীতি চপল পায়ে ওয়াশরুমে ঢোকে। দিব্য ধপ করে বিছানায় শরীর এলিয়ে দেয়। রোদের তীক্ষ্ণ আভা থেকে বাঁচতে আলতো করে চাদর টেনে নেয় মুখের ওপর। ডাইনিং টেবিলে নাস্তার তোড়জোড় চলছে। ধোয়া ওঠা খিচুড়ি, বেগুন ভাজা, ইলিশ মাছ ভাজা, ডিমের ঝুড়ি, মুরগির কষা, আরও গরম গরম ফুলকো রুটি আর পরোটা সাজানো টেবিল জুড়ে। নীতি তনুজার পাশে দাঁড়িয়ে সাহায্য করছে প্লেটে খাবার গুছিয়ে রাখতে। তন্মধ্যে নৃত্য প্রাণবন্ত হাসি নিয়ে পাশে এসে দাঁড়িয়ে বলল, গুড মর্নিং এভরিওয়ান। তনুজা ঠোঁটের কোণে এক চিলতে হাসি টেনে জবাব দেয়, গুড মর্নিং ননদিনী। নৃত্য বিনিময় প্রশস্ত হাসল। চেয়ার টেনে বসতে গিয়ে আচমকা নৃত্যের চোখ নীতির দিকে আটকাল। কপাল কুচকে সরু চোখে চেয়ে নীতিকে উদ্দেশ্য করে প্রশ্ন করল, আপু, তোমার গলায় কিসের দাগ? নীতি বিরক্ত মুখে তাকিয়ে বলল, কই, কোথায়? নৃত্য আঙুল তুলে দেখিয়ে বলল, এই এখানে। কেমন কালচে হয়ে আছে? নীতি ঢের বিরক্তি নিয়ে অতিষ্ঠ চোখে চেয়ে বলল, এই এখানে এখানে করছে আমি মনে হয় দেখতে পাচ্ছি। নৃত্য ফোঁস করে নিঃশ্বাস ফেলে নীতির কাঁধ ধরে বেসিনের সামনে এনে দাঁড় করাই। আমার কথা বিশ্বাস হচ্ছিল না তো? এবার আয়নায় নিজেই দেখো। নীতির চোখ আয়নায় পড়তেই ফর্সা গলায় জমাট বাঁধা কালচে দাগ স্পষ্ট হয়ে ওঠে।
মুহূর্তেই কপালে ভাঁজ পড়ে কিছু বুঝে ওঠার চেষ্টা করে। কিছুপল পর নির্বোধের মতন চেয়ে পরপর বলল, কি জানি বুঝতে পারছি না। পিঁপড়ে টিপরে কামড়েছে হয়তো। নৃত্য অবাক হয়ে বলল, পিঁপড়ে? পিঁপড়ে আসবে কোত্থেকে? আমি তো ভেবেছিলাম তোমার মেবি অ্যালার্জি হয়েছে। ওদিকে তনুজা মিটমিট করে হাসছিল। তনুজার মুখের অভিব্যক্তি দেখে নীতির মস্তিষ্ক সজাগ হয়। কপালের ভাঁজ মিলিয়ে যায়। মনে মনে দিবকে প্রশ্নবিদ্ধ করে। এদিকে তনুজার হাসি দেখে নীতির লজ্জা অস্বস্তি হয়। নীতির সমস্ত রাগ ক্ষোভ গিয়ে বর্তাল নৃত্যর উপর। দাঁত কিরমির করে বলল, আনারসের শরীরের মতো সখানেক চোখ নিয়ে ঘুরিস নাকি? কারো চোখে ধরা না পড়লেও তোর চোখের আড়াল হয় না কিছু। নৃত্য তাজ্জব বনে যায়। সে আবার কি করল, যার দরুন নীতির এরূপ তিরস্কার? নৃত্য আঙুল দিয়ে চোখের চশমাটা ঠিক করে ঠোঁট উল্টে বলল, আমার চোখের আবার কি দোষ? বুঝলাম না তো। তিরিক্ষি গলায় নীতি বলল, বুঝতে হবে না তোর। এর মধ্যে তনুজা আলতো গলায় বলল, নৃত্য তোমার স্কুলের টাইম হয়ে যাচ্ছে তো, তাড়াতাড়ি ব্রেকফাস্ট সেরে নাও, নইলে ফুপি এসে আবার বকবে। দুই বোনের কথা কাটাকাটি মীমাংসা করতে তনুজা তারা দেখিয়ে বলেন নৃত্যকে। তনুজার দিকে তাকিয়ে স্মিত হেসে বলেন নৃত্য, থ্যাংক ইউ ভাবিমণি। তনুজা কিচেনে যায়। নীতির চুলগুলো মাথার উপর ঝুঁটি করে বাঁধা ছিল। গলা ঘেঁষে কাঁধের উপর দিয়ে চুলগুলো সামনে রাখে, দাগটা আড়াল করতে। ডাইনিংয়ে এখনো বড়রা আসেনি। এর মধ্যে আজ সকাল সকাল দিব্যর আগমন দেখে নীতির ভ্রু কুঁচকে যায়। হালকা ভেজা চুল, মনে হচ্ছে শাওয়ার নিয়ে সোজা চলে এসেছে। চুলের ভেজা ভাব এখনো শুকায়নি। নীলচে ডেনিম জিন্স, পারফেক্ট ফিট, সাথে সাদা টি শার্ট। শরীরের সাথে একটু ঢিলেঢালা, কিন্তু এতেই যেন বেশি স্টাইলিশ লাগছে। দিব্য চুলে আঙুল চালিয়ে সামনে এল। নীতির দৃষ্টি থমকে গেল। নিজেকে সামলে পরপর দৃষ্টি সরিয়ে নেয় নীতি। দিব্য কোনোদিকে না তাকিয়ে সোজা চেয়ার টেনে বসতে নেয়। সেই মুহূর্তে নীতি দিব্যর দৃষ্টি আকর্ষণ করতে হালকা কাশে। এহেম এহেম শব্দ করে। দিব্যর হাত দুটো চেয়ারের পিঠে থেমে যায়। ভ্রুকুটি করে নীতির দিকে চাইল। নীতি রাগী দৃষ্টি নিক্ষেপ করে দিব্যর দিকে। এক হাত কানের পাশে নিয়ে চুলকানোর ভঙ্গি করে। তারপর গলার কাছে আঙুল ছুঁয়ে ফিসফিসিয়ে বলে, এসবের মানে কি? ঘুমের মধ্যে আমি তোমার কাছাকাছি যাইনি, এটা স্পষ্ট প্রমাণ। বরং তুমিই আমার ঘুমের সুযোগ নিয়েছ। দিব্য নির্লিপ্ততা, নির্বিকার, হৃদয়ের ভাঁজ মিলিয়ে শান্ত গলায় বলল, আগে তোর একটু আকটু মাথা খারাপ ছিল, তবে ইদানিং দেখছি পুরোটাই খারাপ হয়েছে। তা পাবনায় পাঠানোর ব্যবস্থা করব নাকি? স্বীকার তো করলই না, উল্টো ঘুরিয়ে ফিরিয়ে পাগল বলে ছাড়ল। নীতির মেজাজ চটে যায়। কিছু বলার আগেই দিব্য নিম্নস্বরে বলল, তোর ঘুমের সুযোগ নিব, যেখানে শুরু থেকেই হাজারো সুযোগ তুই দিয়ে এসেছিস। কখনো সুযোগ লুফে নেওয়ার চেষ্টা করেছি? বল, তুই বল। আগের কথা আর এখনকার কথা এক নয়। ইদানিং আবহাওয়ার মতো থেকে থেকেই চেঞ্জ হচ্ছে তোমার মুড, যা আমি স্পষ্ট বুঝতে পারছি। ইউ টোটালি রং। নীতি বিড়বিড় করে বলে, যতদিন মুখ ফুটে স্বীকার না করছো তুমি আমাকে ভালোবাসো, ততদিন তোমার প্রতি হওয়া আমার অনুভূতিগুলো প্রকাশ করব না। আর তোমাকে একটু শাস্তি দেওয়ার জন্য, নিজে থেকে ধরা না দেওয়া, নিজেকে দূরে দূরে রাখা। কিন্তু তুমি তো তুমি এক আচ্ছা ধূর্ত, ধুরন্ধর লোক। দুর্বলতা প্রকাশ করবে না, আরো উল্টো ঘোল খাইয়ে ছাড়বে। উফ। এসব কথা মনে মনে ভেবে পিছু ঘুরতে নেয়। কাঁধের উপর দিয়ে সামনে থাকা চুলের গাছি ইচ্ছে করে পিছনে বাড়ি মারে, যা দিব্যর মুখের উপর গিয়ে পড়ে। ঘাড় ফিরিয়ে দিব্যর দিকে তাকিয়ে ভাব নিয়ে চেয়ার টেনে পরপর বসতে নেয় নীতি। ওদিকে দিব্য রাগল না, শান্ত থাকল। মুখে বাঁকা হাসি নিয়ে মনে মনে শয়তানির ফন্দি আটে। ঠিক যখন নীতি বসতে নিচ্ছে, তখনই দিব্য পিছন থেকে নিঃশব্দে চেয়ারটা সরিয়ে নেয়। ধপাস শব্দ করে নীতি সোজা ফ্লোরে পড়ে। তৎক্ষণাৎ কোমরে হাত রেখে চোখমুখ ব্যথায় কুঁচকে মৃদু আর্তনাদ করে ওঠে। আহ! ওদিকে দিব্য নির্বিকার ভঙ্গিতে নিজের চেয়ারে বসতে থাকে। মুখে এক চিলতে ফিচেল হাসি। ওপাশের চেয়ারে বসে খাবার খাচ্ছিল নৃত্য। এ দৃশ্য দেখে মিটমিট করে হাসতে থাকে। তন্মধ্যে শিরিন ডাইনিংয়ে আসতে গিয়ে নীতিকে দেখে চমকে ওঠে শুধালেন, ওমা, সে কি নীতি পড়লি কি করে? নীতি দাঁতে দাঁত চেপে কটমট চোখে দিব্যর দিকে চেয়েছিল। শিরিনের কথা কানে পৌঁছতেই উঠে বসতে নেয়। এর মধ্যে শিরিন তড়িঘড়ি করে কাছে আসে। উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করলেন, কোথাও লাগেনি তো? আর পড়লি কিভাবে?
তোমার আদরের ধন গুণধর পুত্রকে সেটা জিজ্ঞেস করো। নীতির এটা বলতে ইচ্ছে করলেও মুখে এটা না বলে নিশ্চুপ থাকে। এর মধ্যে শিরিন দিব্যকে উদ্দেশ্য করে ধমকের সুরে বললেন, মেয়েটা পড়ে গিয়েছে, কোথায় টেনে তুলবি? তা না আরাম করে বসে আছিস? দিব্য নির্বিকার ভঙ্গিতে বলল, দেখে শুনে না চললে তো পড়বেই। মাম্মা তুমি আমাকে না বলে, যে পড়েছে তাকে বরং দেখে শুনে চলতে ফিরতে বলো। বিস্ময় নীতির চক্ষু কোটর ছাড়ার জোগাড়। কি ডাহা মিথ্যা! আগে হলে নীতি শিরিনের কাছে নালিশ করত, মামি তোমার ছেলে এহেন কর্ম করে কি সুন্দর অবলীলায় মিথ্যে বলছে। তবে আজ শুধু মামি নয় শাশুড়িও। তাই বলতে গিয়েও বলল না, বরং পরে দিব্যকে দেখে নিবে বলে চুপচাপ রইল। হাত দুটো ঝেড়ে চেয়ারে বসল। এর মধ্যে তামান্না উপস্থিত হয়। তনুজা কিচেন থেকে এদিকেই আসছিল। হঠাৎ শিরিন ডাকল, তনুজা। হ্যাঁ মামুনি। ইভানকে দেখছি না, এখনো নিচে নামেনি যে? একেবারে রেডি হয়ে আসছে হয়তো, চলে আসবে এক্ষুনি। সবাই বসেছে, ছেলেটা এখনো নামল না। তনুজা আলতো হেসে বলল, আমি দেখছি মামুনি। শিরিন ইতস্তত গলায় বলল, আবার কষ্ট করে উপরে উঠবে। বুয়া ডেকে। কথার মাঝেই তনুজা নম্র স্বরে বলল, সমস্যা নেই মামুনি, আমি এমনিতেই এখন উপরেই যাচ্ছিলাম ফ্রেশ হতে। শিরিন অমায়িক হেসে বলল, ওর ঠিক আছে। তনুজা রুমে যাবে বলে পা বাড়াতে গিয়ে থেমে যায়। পরপর বুয়াকে ডেকে বলল, দিদুনের খাবার গুছিয়ে রেখেছি, রুমে দিয়ে এসো। বুয়া আচ্ছা ভাবিমুনি বলে খাবার নিয়ে পা বাড়ায়। তনুজা উপরে যেতে থাকে। নূরজাহানের কোমরের ব্যথা বেড়েছে বিধায় বেড রেস্টে আছেন। বাড়ির সকলের প্রতি তনুজার দায়িত্ব পালন দেখে শিরিন ক্ষণেক্ষণেই মুগ্ধ হন মেয়েটির উপর। মেয়েটার সব দিকে কত সুন্দর নজর। লক্ষ্মীমন্ত একটা মেয়ে, মনেমনে বলে আলতো হেসে হাতের কাজে মনোযোগ দেয় শিরিন সুলতানা। ফ্রুটস জেলির কৌটা আর ব্রেড দিব্যর দিকে এগিয়ে দিতেই দিব্য বলল, এটা রাখো। খিচুড়ি দাও। ওটাই খাবো। দিব্যর সকালের নাস্তায় আজ হঠাৎ পরিবর্তন দেখে শিরিন খানিকটা বিস্মিত হলেন। দিব্যর প্লেটে ইলিশ মাছ ভাজি আর বেগুনের চাক ভাজি তুলে দিতে দিতে জিজ্ঞেস করলেন, দিব্য আজ এত তাড়াতাড়ি ব্রেকফাস্ট টেবিলে? কোনো কাজ আছে? দিব্য ছোট করে বলে, নীতি ভেঙচি কেটে মনেমনে বলে, এর আবার কাজ? ওই তো গিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিবে, সাথে এটা ওটা ঝামেলা পাকাবে, এছাড়া আর কি? এসব ভেবে মাথা ঝাড়া দিয়ে খাবার মুখে তুলে নেয় নীতি। খাবার চিবুতে চিবুতে আর চোখে দিব্যর দিকে তাকায়। সবার অগোচরে দিব্যর দিকে ঝুঁকে ফিসফিসিয়ে বলল, কি যেন এক কথায় প্রকাশ ছিল, ও হ্যাঁ মনে পড়েছে, আমিষের অভাব, যাকে এক কথায় বলে নিরামিষ। তা নিরামিষ থেকে নিজেকে কনভার্ট করে আমিষে রূপান্তরিত হচ্ছ নাকি? সেই জন্য আজকে ব্রেকফাস্টে ব্রেডের জায়গায় আমিষ খাচ্ছ। দিব্য এক হাতে পানির গ্লাস তুলে নিয়ে ধকধক করে পুরো গ্লাস সাবার করে গ্লাসটা টেবিলে নামায়। নীতি কোনো উত্তর না পেয়ে খাওয়ায় মনোনিবেশ করে। এর মধ্যে হঠাৎ পায়ে স্পর্শ পেতেই নীতির সারা শরীর কেঁপে উঠল। পুরো শরীর জুড়ে বিদ্যুতের ঝলকানির মতো শোকট খায়। দিব্য পা দিয়ে নীতির পায়ে স্লাইড করে। দিব্যর চোখে চঞ্চল ভঙ্গি, ঠোঁটে রহস্যময়ী হাসি। নীতির পায়ের উপর পা দিয়ে স্লাইড করতে করতে নীতির দিকে ঝুঁকে ফিসফিসিয়ে বলল, তোর কথা ভেবে ভেজিটেরিয়ান থেকে নন ভেজিটেরিয়ান হতে পারছি না। একবার নন ভেজ হলে তোকে আর খুঁজে পাওয়া যাবে না। আমাকে সামলাতে হিমশিম খাবি। আমার স্পর্শে সেন্সলেস হয়ে না পড়িস সেই ভয়, আজীবন ভেজি না থাকতে হয়। নীতির গাল লজ্জায় পাকা টমেটোর মতো লাল হয়ে উঠল, তবে কণ্ঠে লজ্জার লেশমাত্র নেই। নিজেকে সামলে গভীর চোখে তাকিয়ে দৃঢ় স্বরে বলল, তুমি যদি ভেবে থাকো আমি ফুটবল, তবে ভুল ভাবছ। তুমি ঝড় হলে আমি পাহাড়, তোমার দাপট সামলানোর শক্তি আছে আমার। কথাটা বলতে বলতে নীতি নিরাপদ দূরত্বে পা সরিয়ে নেয়। দিব্য নীতির চোখে গভীর দৃষ্টি রাখল। ঠোঁটের কোণে চিরচেনা বাঁকা হাসি, কণ্ঠে রহস্য মিশিয়ে ফিসফিস করে বলল, ইউ থিঙ্ক ইউ আর আ মাউন্টেন? উইল সি টুনাইট। ইউ উইল হ্যাভ টু প্রুভ জাস্ট হাউ স্ট্রং ইউ রিয়েলি আর অ্যাগেইনস্ট মাই স্টর্ম। এক চিলতে দুষ্টুমি হাসি ছুড়ে মুখ ফিরিয়ে নেয় দিব্য, যেন কথাগুলো বাতাসে মিশে রইল। রাতের প্রতীক্ষায়। এদিকে নীতি শুকনো ঢোক গিলল। ও তো মজার ছলেই অমন করে বলেছিল, কিন্তু দিব্য যে সিরিয়াসলি নিবে তা ঘূর্ণাক্ষরেও টের পায়নি নীতি। ঘড়ির কাঁটা রাত 12টার ঘর পেরিয়ে এক পা করে চলে যাচ্ছে গভীর রাত্রির দিকে। বাইরে রাতের আকাশে মেঘের ঘন ঘটা, দমকা হাওয়া যে কোনো মুহূর্তে ঘূর্ণির মতো ছুটে আসবে।
ঝিরিঝিরি বৃষ্টির শব্দ এক অন্যরকম আবহ তৈরি করেছে, যেন এক মনোরম সুরে পেঁচানো। বিছানার হেডের সাথে হেলান দিয়ে শুয়ে দি ব্যাট। পরনে ব্লু টি শার্ট আর অ্যাশ কালারের ট্রাউজার। এক পায়ের সাথে অন্য পা মেলে শুয়ে ফোন স্ক্রোল করছে, আর মাঝে মাঝে ধোয়া ওঠা কফির মগে চুমুক দিচ্ছে। রুমের একপাশে থাকা কুশনে বসে নীতি। গায়ে হালকা রঙের সুতির কুর্তি, কোমল সিল্কি চুল পিঠজুড়ে ছড়িয়ে। নীতি ফোনে কথা বলছিল বান্ধবীর সাথে। ফোনে বান্ধবীর সাথে গল্প করতে করতে হাসি ঠাট্টার মাঝে এক অদ্ভুত আনন্দে ডুবে যাচ্ছিল নীতি। সকালবেলায় নাস্তার টেবিলে বসে দিব্যর বলা কথা বেমালুম ভুলে বসেছে। দিনভর ব্যস্ততার মাঝে সকালের কথা এখন অবধি মাথায় আসেনি। নীতি ভেবে নিয়েছে দিব্যও তার মতোই ফাজলামি করেই বলেছে। ভিডিও কলে কথা বলছিল আর কফি খাচ্ছে নীতি। অনেকক্ষণ গল্প শেষে ফোনের ওপাশ থেকে রিয়া বড় করে হামি দিয়ে বলল, ঘুম পাচ্ছে রে, অনেক রাত হয়েছে, রাখি। নীতি বলল, আচ্ছা। ফোন কাটতে গিয়ে রিয়া হঠাৎ টিপ্পনি কেটে বলল, এই যা, এত সুন্দর বৃষ্টির রাতে এত সময় ফোনালাপ করে তোদের রোমান্টিক মুহূর্তটা নষ্ট করে ফেললাম না তো? তুই মুখে বলতে পারছিলি না, তবে মনেমনে নিশ্চয় বেজায় চটেছিস আমার উপর। সমরি রে দোস্ত, বিষয়টা আমার মাথায় ছিল না। নীতি প্রত্যুত্তরে বলল, আরে না না, তুই যেমন ভাবছিস ওমন মোটেই নয়। আচ্ছা দোস্ত, ভালো থাক, গুড নাইট। গুড নাইট। ফোন কাটতে কাটতে মুখ ফসকে বলে ফেলে নীতি। সবাই কি ভাবে, অথচ তারা তো আর জানে না আমার তিনি হলেন এক তৃণভোজী। বিছানার দিকে যেতে যেতে কথাটা বলে নীতি। সামনে তাকাতেই দিব্যর চোখে চোখ পড়ে। দিব্য এদিকেই চেয়েছিল। দিব্যর দৃষ্টি দেখে নীতির মুখটা হা হয়ে যায়। মনেমনেই কপাল চাপড়ায় নীতি, সাথে নিজেকে হাজারটা গালি দেয়। কথাটা আগে এত বলতো যে নীতির মুদ্রাদোষ হয়েছে। সময় অসময়ে মুখ ফসকে বেরিয়ে পড়ে। বেডের পাশে বেড টেবিলের উপর নীতি ফোনটা নামিয়ে রাখে। দিব্য চট করে পা দুটো ঝুলিয়ে বসল। কণ্ঠে মেকি আক্ষেপ জড়িয়ে বলল, ওপস, আমি তো বলেই গিয়েছিলাম। নীতির কণ্ঠ কেঁপে ওঠে, ফাঁকা ঢোক গিলে অস্ফুটে বলে, কি? দিব্য ধীরসুস্থে উঠে দাঁড়ায়। কফির মগে শেষ চুমুক বসিয়ে নীতির দিকে ঝুঁকে সুর তোলে, উফ কিয়া রাত আয়া হ্যায় মোহাব্বাত রাং লাইয়ে হ্যায়, হাম জাসোনা মানায়েঙ্গে, সাগার ঝালকায়েঙ্গে, না হোশ মে আয়েঙ্গি। এতটুকু বলে আচমকা ভান করে নীতির গায়ের দিকে ঢলে পড়ে। দিব্যর উষ্ণ গাল ছুঁয়ে যায় নীতির নরম কোমল ত্বক। মুহূর্তেই বিদ্যুৎ শিহরণ বয়ে যায় নীতির শরীর জুড়ে। বুকের ভেতর দম বন্ধ অনুভূতি। নীতি ধাক্কা দিয়ে দিব্যকে সরিয়ে দিয়ে পাশ কাটিয়ে যেতে নেয়। দিব্য চট করে নীতির হাত চেপে ধরে, নিজের কাছে টেনে আনে। নীতির বুকটা দুরুদুরু কাঁপছে। দিব্য এক হাতে নীতির মুখের উপর থাকা একগাছি চুল সযত্নে কানের পিঠে গুজে দেয়। নীতি ঠোঁট নেড়ে কিছু বলবে, তার আগেই দিব্য বলল, অ্যাম আই হার্বিভোরাস অর কার্নিভোরাস? কাম, লেট শো ইউ প্র্যাকটিক্যালি। দিব্যর দৃষ্টি নীতির মুখের দিকে নিবন্ধ। নীতির ঠোঁট তিরতির করে কাঁপছে। কণ্ঠনালী শুকিয়ে চৌচির। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে কোনো রকমে বলল, আমি তো মজার ছলে বলেছিলাম। তুমি। নীতির ভীতু মুখশ্রী, তারপর কাপা কাপা চোখের পল্লব, কম্পিত ওষ্ঠ দিব্যর দৃষ্টিকে সম্মোহিত করে। দিব্যর চাহনি অন্যরকম, মাদকতা ছড়িয়ে আছে আজও চোখেতে। এক আঙুল নীতির ঠোঁটের উপর রাখে দিব্য, বলে, আই এম সিরিয়াস, আই এম নট জোকিং অ্যাট অল। দিব্যর আঙুল সরিয়ে দেয় নীতি। অতঃপর নীতি দু পা পিছাতেই বেডে গিয়ে ঠেকে একটু থমকিয়ে পিছন ফিরে তাকায়। তারপর ধপ করে বসে পড়ে। চোখে মুখে গাম্ভীর্য ভাব টেনে মিছে মিছে রাগ দেখিয়ে বলল, মাথা ঠিক আছে তোমার? আমি তো সকালে মজার ছলেই বলেছিলাম। দিব্য পাশে বসে নির্ভার ভঙ্গিতে শটান শুয়ে পড়ল। পা দুটো বেড ছাড়িয়ে বাইরে দুলছে। হাত দুটো ভাঁজ করে মাথার নিচে রেখে শূন্য দৃষ্টিতে তাকিয়ে বলল, রোজ রোজ সিরিয়াস করে, মাথা যদি কেউ খারাপ করে, তাহলে এতে আমার দোষ কোথায় বলতো? কথা শেষ করেই আচমকা নীতির হাত ধরে হেঁচকা টান দেয় দিব্য। ভারসাম্য হারিয়ে নীতি দিব্যর গা ঘেঁষে কাছাকাছি পড়ে। দিব্য নীতির দিকে ঝুঁকে এলে নীতি শোয়া থেকে উঠে বসতে চায়, কিন্তু তার আগেই দিব্য নীতির হাত দুটো বিছানার সাথে শক্ত করে ধরে আটকে ফেলে। নীতি কপট রাগী দৃষ্টিতে চেয়ে বলল, এসবের মানে কি? ছাড়ো। দিব্য নির্বিকার ভঙ্গিতে বলল, মানে সিম্পল। নীতি পূর্ণ দৃষ্টিতে দিব্যর দিকে চাইল। নিষ্প্রভ গলায় বলল, আমি জাস্ট মজার ছলে তোমাকে রাগাতে অমনটা বলে এসেছি।
আমি জানি তুমি নিজ ইচ্ছায় বিয়েটা করনি, তাই বলবো। নীতিকে থামিয়ে দেয় দিব্য। ছোট শ্বাস ফেলে নীতির চোখের দিকে চেয়ে গভীর স্বরে বলল, নীতি তুই শুরু থেকে সব জানিস, তাই কিছু লুকানো, আড়াল করার নেই। আর আমি চাইও না কোনো কিছু গোপন করতে। সত্যি বলতে, বিয়েটা পরিস্থিতির কারণে হলেও ইদানিং তোর অভিমান, তোর ছোট ছোট জ্বালাতন, তোর ফ্রেন্ডের সঙ্গে তোকে নিয়ে আমার ঈর্ষা, সব মিলিয়ে আমি ডে বাই ডে তোর প্রতি ফুটবল হয়ে পড়ছি। নীতি স্তব্ধ হয়ে শুনছে। মেয়েটার চোখে বিস্ময়, সাথে মঞ্জুরে বয়ে চলে অদ্ভুত অনুভূতি। দিব্য নীতির হাত আরেকটু শক্ত করে ধরে বলল, আমি জানি তুই আমাকে ভালোবাসিস, আর আমি চাই না তোর সেই পবিত্র ভালোবাসাকে অবহেলা, উপেক্ষা করতে। যা কিছু পেছনে ফেলে এসেছি, সব ভুলে নতুন করে শুরু করতে চাই। তোর সাথে, শুধুই তোর সাথে। নীতির বুকের ভেতরটা কেমন মোচড় দিয়ে উঠল। হতবিহবল চোখে দিব্যর দিকে চেয়ে রইল নির্নিমেষ। অথচ একটিও শব্দ বের হলো না মুখ থেকে। অনুভূতির প্রবল ঢেউ নীতিকে আচ্ছন্ন করে রেখেছে। কণ্ঠ রুদ্ধ, শরীর অসাড়। দিব্য নিজেও বিভ্রান্ত। সে কি নীতিকে ভালোবাসে, নাকি কেবল অনিবার্য আসক্তি? তবে প্রণয়ের বাঁধনে জড়িয়ে বেশ কয়েকটি মাস পেরিয়ে যাওয়ার পর টের পায়, অদৃশ্য একটা টান তৈরি হয়েছে। দিন দিন নীতি দিব্যর আসক্তিতে পরিণত হয়েছে। রাত যতই গভীর হতে থাকে, আকাশ ভেঙে ততই বর্ষণ নামতে থাকে। আকাশও যেন তার সমস্ত আবেগ ঢেলে দিচ্ছে ধরনীর বুকে। জানালার কাচ বেয়ে জলের ধারা গড়িয়ে পড়ছে। রুমের ভেতরও যেন তার প্রতিধ্বনি বাজছে। নীতির বুকের ধড়ফড় ক্রমশ বাড়ছে। হৃদস্পন্দন দ্রুত, নিঃশ্বাস গাঢ়। দিব্যর চোখে এক ধরনের মাদকতা, গভীর আকুলতা। বর্ষার শীতল বাতাস জানালার পর্দা গলে রুমে প্রবাহিত হয়। মুহূর্তেই রুমে দিব্যর গরম নিঃশ্বাসের বর্ষণের সাথে মিলেমিশে একাকার হয়। দিব্য ধীরে ধীরে নীতির দিকে ঝুঁকে আসে। নীতির ঠোঁটে আঙুল ছোঁয়। বাইরের বিদ্যুৎ চমকানোর সাথে সাথে স্পর্শের বিদ্যুতে কেঁপে ওঠে নীতির পুরো গা। নীতি কাপা কাপা গলায় বলল, সর। দিব্য নির্লিপ্ততা। দিব্যর বাহুবন্ধন থেকে মুক্তি পেতে নীতি মিথ্যা বলার প্রয়াস চালায়। অস্ফুট স্বরে বলল, আই এম ফিলিং ভেরি স্লিপি। নীতির গালে গাল ছুঁয়ে দিব্য হাসকি স্বরে বলল, আই এম ফিলিং রোমান্টিক। থেমে নীতির ঠোঁটে বৃদ্ধা আঙুল রেখে বলল, ইউর লিপস আর ড্রাইভিং মি ক্রেজি। আই রিয়েলি ওয়ান্ট টু টেস্ট দেম। কথা শেষ হতেই আচমকা দিব্য নীতির ঠোঁটে ঠোঁট ডুবায়। প্রথমে ছটফট করলেও পরক্ষণেই নীতি থেমে যায়। আবেশে চোখ বুজে নেয়। কোমল একটা হাত দিব্যর চুলের ভাঁজে চলে যায়। মুঠো করে ধরে দিব্যর মাথার পিছনের চুল। কয়েক মিনিট পর ছাড়া পেতেই নীতি বড় বড় শ্বাস টানে। লজ্জায় আস্ত হয়ে চোখ বুজে থাকে নীতি। দিব্য নীতির কানের পাশে মুখ নিয়ে বলে, লেটস মেক টুনাইট আনফরগেটেবল। মে আই? নীতির নীরব থাকাকেই মৌন সম্মতি ধরে নেয় দিব্য। দিব্য যেন কোনো ঘোরের মধ্যে আছে। চোখ বুজে নেয় পরম আবেশে। পরপর নীতির কপালে প্রগাঢ় চুম্বন এঁকে মাদকতা মিশ্রিত স্বরে বলল, আই ওয়ান্ট দিস নাইট, দিস মোমেন্ট, দিস ওয়ার্ম টাচ টু নেভার এন্ড। কথাটা শেষ করেই নীতির গলায় মুখ গুজে দিব্য। নীতি আলতো করে জড়িয়ে ধরে দিব্যকে। ঘরময় ভালোবাসার উষ্ণতা সময়ের সাথে বাড়তে থাকে। ভালোবাসার আবেগময় অনুভূতি সম্পন্ন মুহূর্তে একে অপরের কাছে গভীর হয়। যেখানে ভাষার থেকেও বেশি কথা বলে স্পর্শ আর অনুভূতি চলবে।